ছটি রাজ্যে একের পর এক গা ঢাকা দেওয়া এবং পালানোর চেষ্টা করবার পর নাকি ঝাড়খণ্ড থেকে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয় এবং সেটা আমাদের রাজ্যের এসটিএফ এর হাতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা ছটি রাজ্যে লাগাতার, এবং যেটা আমরা জানতে পাচ্ছি সেটাও নাকি আবার বাসে করে করে এবং ফোন পাল্টে পাল্টে, যেটা সাধারণত এই ধরনের মানুষজন করে থাকে যারা পালাতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে পালাতে চায় কেন এবং পালাতে চায় কারা? আর এই পালাতে চাওয়া মানুষগুলোকে যারা সমর্থন করতেন, পালাতে চাওয়া মানুষগুলোর সাথে যারা যারা জুড়ে থাকতেন, জড়িত থাকতেন এই সেদিন পর্যন্ত, তারা কারা? সঙ্গে মানুষের মনের মধ্যে আরো কয়েকটি প্রশ্ন উঠে আসছে। এই যে ধরুন সোনা পাপ্পু, জাহাঙ্গীর, পুষ্পা, শওকত মোল্লা, এক একটি জেলাতে এক এক রকমের সমস্ত ডন, বড় বড় ডন। ওদিকে যেমন সূত্রপাত হয়েছিল কাকে দিয়ে? শাহজাহানকে দিয়ে। কাজেই এই কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই সমস্ত কি বলবো অরাজকতার কারিগরেরা, এরা যখন ধরা টরা পড়ছে টড়ছে, এই যে দেবরাজ চক্রবর্তী ধরা পড়ার সঙ্গে কি আর কারোর যোগ আছে? খোঁজ হচ্ছে। শওকত মোল্লা ধরা পড়ার সাথে কি অন্য আর কারোর যোগ আছে? সেটা খোঁজ হচ্ছে। এখন এই সব কটার প্রশ্নের উত্তর ঠিক কোথায় গিয়ে ঠেকছে সুধী দর্শকবৃন্দ, এটা চলুন একটু দেখি। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই দেবরাজ চক্রবর্তী ধরা পড়বার পর যেটা মাননীয় বিধায়ক এবং আইনজীবী কৌস্তব বাগচি গতকাল জানালেন, কি এনেছিলেন উত্তর 24 পরগনার অভিষেক ব্যানার্জি বা তার একটা সুর বা তার একটা অংশ, তেমনি ওই দক্ষিণ 24 পরগনার ওই জাহাঙ্গীর, শওকত মোল্লা এবং উত্তর 24 পরগনায় আরো অনেক কিছু আছে। এদের সাথে, এদের প্রত্যেকের কারোর সাথে কারোর মিল নেই, কারোর সাথে কারোর কি কোনো যোগসাজশ নেই? এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরো একটা সিস্টেমেটিক অরাজকতা বলা যায়, সিস্টেমেটিক বা কি বলবো একটা সামগ্রিক লুট যখন হয়, তখন ওই কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই মাথাগুলোর প্রত্যেকের কাজের সাথে লিঙ্ক থাকে। এই যেন একটা নেটওয়ার্ক ব্যবসার মতো। এটা তো সাধারণ মানুষ এখন বুঝতে পারছে, কিন্তু সাধারণ মানুষ ততক্ষণ পর্যন্ত পুরোটা বুঝতে দেখতে পাচ্ছিল না কারা কারা, যারা যারা ধরুন সেই গ্রামের মধ্যেই অবস্থান করেন এবং সেই গ্রামের খবর সেইভাবে তারা জানেন। এখন উত্তর 24 পরগনার কোনো একটি গ্রামের মানুষ কি করে জানবেন বাঁকুড়া বা বীরভূমের কোনো একটি গ্রামে কার সাগরেদরা, এই অনুব্রত মণ্ডল হোক বা এই ধরনের ডনেদের কার সাগরেদ কোন জায়গায় কি লুট করছে? গ্রামের ওই সাধারণ মানুষটার কাছে কিন্তু এই তথ্যটা জানা ছিল না। ঠিক যেমন রচনা ব্যানার্জি এখন জানতে পারছেন যে দুর্নীতি কাকে বলে, তিনি এবার বুঝতে পারছেন সেটা। তেমনি তৃণমূল কংগ্রেস নামক যে দলটি আগে ছিল, সেই দলটি এখন আছে কিনা ঠিক জানি না, সেই নিয়ে খুব টানা হিসরা চলছে। এখন সেই দলটির বহু মানুষ এখন নাকি দেখতে পাচ্ছেন যে দুর্নীতি ঠিক কাকে বলে, এতটা এইটা তারা চমকে চমকে নাকি উঠছেন। এরকমই চমকে উঠেছিলেন দুজন ব্যক্তি। তা সেই দুজন ব্যক্তি আবার বড় টিভি ক্যামেরায় এসে, প্রথম সারি টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকার দিয়ে নিজেদের ভালো সাজার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে আবার একজন উড়িষ্যা থেকে গিয়ে ধরা পড়লেন। কোনো একজন ডন ধরা পড়ছেন ব্যাঙ্গালোর থেকে, বিশাল রিসর্ট থেকে এসটিএফ এর হাতে। আবার কোনো একজন ডন ধরা পড়ছেন নেপাল সীমান্ত থেকে। কিন্তু ভাবার ব্যাপার,
এত ক্ষমতা, এত হম্বিতম্বি যখন, তাহলে এত পালানো কেন? পালায় কারা? তাহলে পালায় তো চোর, পালায় তো ডাকাত। আসি এই এপিসোডের ঠিক পরের অংশটাতে। আচ্ছা, আইন মাফিক তো আমাদের এখানে যেটা ছিল না, আইনের শাসন, সেই আইনের শাসন এবার প্রতিষ্ঠিত হয়েছে। এবার প্রতিষ্ঠিত হয়েছে মানে সেটা তো একটা সামগ্রিক চেহারা লাভ করতে সময় লাগবে প্রত্যেকটি জায়গায়। কিন্তু ওই প্রশাসনের মধ্যে আর একটা প্রশ্ন উঠে আসছে, এরা এই যে সর্বব্যাপী লুট করেছে, সর্বব্যাপী এই বিভিন্ন রকম ইমারত খাড়া করেছে বিভিন্ন জায়গাতে, যেটা আমি বহুদিন ধরেই বলতাম যে যত স্ক্যাম, সমস্ত স্ক্যামের টাকা প্লাস বিদেশি ফান্ড, সেই বিদেশি ফান্ড এবং এই লুটের টাকা সবটাই ইনভেস্টেড হয়েছে রিয়েল এস্টেটে, জমি লুটে, মাছের ভেড়িতে, ইট ভাটায়, রিসর্টে, হোটেলে, এই সমস্ততে। এটা আমি যখন বলতাম এই ভোটের বহু আগে থেকে, এমনকি ভোটের পর্যায়ে এবং ভোটের পরে, মানুষ ততটা ঠিক তখন বুঝতে পারতো না। আমি বারবার বলতাম পশ্চিমবঙ্গের সব থেকে বড় কেলেঙ্কারির নাম হচ্ছে জমি কেলেঙ্কারি, সব থেকে বড় কেলেঙ্কারির নাম হচ্ছে রিসর্ট, রিয়েল এস্টেট, এই কেলেঙ্কারি। এখন সব্যসাচী দত্ত তার ওই তোলাবাজি কাণ্ডে এফআইআর, তারপর ধরা পড়া, তারপর সেই সব শেষে গিয়ে দেখা যাচ্ছে কি সেই আবার সেখানেও কিন্তু লুট। ওদিকে জয়প্রকাশ মজুমদারের যিনি জামিন পেয়েছেন সদ্য, সেখানেও সেই ঘর আটকে দখল করে রাখা, গোটা তৃণমূল ভবনটা সেটাকে আবার দখল করে রাখা, তার মালিক পক্ষ আবার অভিযোগ জানিয়ে সেটা ফেরত চেয়েছে। এক আজব সিস্টেম। কিন্তু এটা শুধুমাত্র কি করে হলো, এটা হয়ে গেছে দেখা যাচ্ছে, বুলডোজার আসছে, নোটিশ পড়ছে, আরো আগামী দিনে হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বদ্ধপরিকর, এই সরকার বদ্ধপরিকর এই সমস্ত সামাজিক শুদ্ধিকরণগুলো করতে, সেগুলো হবে। কিন্তু এর পিছনে কি আছে? সেই পৌরসভার চেয়ারম্যান, সেই পঞ্চায়েতের প্রধান, বা ধরুন পঞ্চায়েত সমিতি, তার সভাপতি, কর্মাধ্যক্ষ, আরে তারাই তো এখন অভিযুক্ত তালিকায় ইত্যাদি ইত্যাদি হয়ে টয়ে বিভিন্ন জায়গায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, নয় কোমরে দড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার পরের অংশ, যেখান থেকে এই কাজকর্মগুলো হতো, সেই রেজিস্ট্রি অফিস, সেই বিএলআরও অফিস, এখন এই অফিসগুলো, এর মধ্যে যে ঘুণ পোকাগুলো ঢুকে সেই নেতাদের সঙ্গে বাগান বাড়িতে পিকনিক করা, আমোদ আয়েশ করা, যার ফলবশত এই গুন্ডা মস্তানরা বলতে পারতো ও সব আমার, কারোর কিচ্ছু করার নেই, তোমার জিনিস তুমি তোমার বলে বলবার কোনো অধিকারই নেই। এই পরিস্থিতিটা ছিল। কিন্তু তাহলে এই মানুষগুলো, এই সরকারি কর্মচারীরা অসাধু, ব্র্যাকেটে দিতে হবে, সামনে দিতে হবে অসাধু সরকারি সেই সমস্ত কর্মচারীরা, যাদের হাত ধরে এই কাণ্ডগুলো হয়েছে, তাদের একটা আবার কিছুটা একটা অংশ আছে, হয়তো আলোচনায় পরবর্তীকালে উঠে আসবে। এদের চাপের কাছে নথি স্বীকার করে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। একটা অংশ থাকতে পারে চাপের কাছে নথি স্বীকার করে তারা বাধ্য হয়েছেন করতে। আর যদি চাপের কাছেই নথি স্বীকার করে করতে বাধ্য হয়, তাহলে তাদের এবার ব্যাংক অ্যাকাউন্ট গুলো দেখা হোক, তাদের এবার সম্পদ কিভাবে ফুলে ফেপে উঠেছে সেগুলো দেখা হোক। আর সেই কাজটাই এবার এই সরকার শুরু করতে চলেছে। এই ল্যান্ড এবং রেভিনিউ দপ্তর এবং তার সাথে মানে এই আগের জমানার অংশ, যেটা এই জমানায় তো শুদ্ধিকরণের কাজ চলছে,
এই জমানায় শুদ্ধিকরণের কাজ যে চলছে তাতে প্রত্যেকটি দপ্তরের যে সমস্ত সৎ কর্মচারীরা আছেন, যে সমস্ত রাষ্ট্রকে ভালোবাসেন যে সমস্ত মানুষজন তারা আছেন, এবং দক্ষতা, পুলিশের দক্ষতা, আমাদের রাজ্যের গোয়েন্দা দপ্তরের দক্ষতা, সিআইডির দক্ষতা, এসটিএফ এর দক্ষতা, এগুলো মানুষ তো চোখ চেয়ে দেখছে এখন যে এরাই সেই ওই পুলিশি সিস্টেম কিন্তু যাদের ওইভাবে রেখে দেওয়া হয়েছিল, এবং তাদের দক্ষতাটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকভাবে আত্মবিশ্বাস দিয়ে তাদের দক্ষতার জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করছেন। তাহলে তার মধ্যেকার একটা অংশ আছে যারা আবার বুঝতে পারছেন না কি পাল্টে গেছে, আবার যারা বুঝতে পেরেও ওই শান্তনু সিনহা বিশ্বাসের, যাকে বলা হয় উত্তরসূরি বা তার মতো মানুষজন যারা, তারা কারা? তারা এখন ভেবে উঠতে পারছে না এবার কি হবে, এবার কি করব। সহজ কথা, শুধরে যাওয়া। এটা সরকার তো বলেইছে শুধরে যাও, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বলে গেছেন সেই ভোটের আগে, শুধরে যাও, আত্মসমর্পণ করো। সেসব তো পাত্তা দেয়নি কেউ। তারপরের পরিণতি 4 তারিখ মানুষ বুঝিয়ে দিয়েছে, মানুষ প্রতিদিন বুঝিয়ে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে কোন সেই ইঞ্জিনিয়াররা, কোন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার? কারণ একটা জিনিসের একটা ইমারত ঝপ করে আকাশ থেকে এসে নেমে পড়ে না, অনেক কিছু প্রসেস তার মধ্যে থাকে। প্রথমে একটা জমি কেনা অথবা দখল করা, সেটা অবৈধ জায়গায় কিনা তার এনকোয়ারি, তারপরে সেটার পারমিশন দেওয়া বা প্ল্যান স্যাংশন করা। তার আগে থাকে হচ্ছে ওই যে জমিটা দখল হলো অথবা খাস জমি হলো, দখল হয়ে গেল, সেটা পৌরসভা হোক, কর্পোরেশনের হোক, জারি হোক, তার একটা নথিভুক্তিকরণ, সেটা রেজিস্ট্রি অফিসের দলিল রেজিস্ট্রি হোক বা এই বিএলআরও অফিস, এসডিএলআরও অফিস, এই সমস্ততে গিয়ে রেকর্ড তৈরি করা। তারপরে এই বিদেশি ফান্ড টান্ড থাকলে, লুটের টাকা থাকলে তো আর লোন টোনের দরকার হয় না, বা তৎসত্ত্বেও যদি একটা লোন ওই নামকেও আস্তে একটা দেখাতে হয়, এরকমটাও কিন্তু আছে। সামনে দেখানো হয়েছে লোন, তারপরে সেই লোন শোধ হয়ে গেল, মানে ওই কালো টাকাটা আবার সাদা হয়ে গেল, এরকম প্রসেসও কিন্তু চালানো হয়েছে এই পুরো এই জমি দুর্নীতিটার মধ্যে। এখন এই সর্বাঙ্গীন তদন্ত করতে গেলে বেরিয়ে আসবে হয়তো লক্ষ লক্ষ কোটি টাকার মানে দুর্নীতি, যেটা অলরেডি বেরোচ্ছে, এখনই বেরোচ্ছে। কিন্তু এই সামগ্রিক অংশটা সঙ্গে জড়িত যেটা ছিল, সেটা হচ্ছে বিদেশি শক্তির একদম পুরোপুরি একটা সমর্থন বা চক্রান্ত, এবং সেই সমর্থন এবং চক্রান্ত একটা নির্দিষ্ট নিয়ম এবং নীতি মেনে ওই সরকার পুরো জিনিসটাকে এক্সিকিউট করাচ্ছিল, ঘটনাগুলো ঘটিয়ে দিচ্ছিল, আরো চলুক, আরো চলুক। অনেকে বলছেন যে তাই তো, এই গত 4 মের এই পরিবর্তন যদি না ঘটতো তাহলে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যেত। আমি এক কদম বাড়িয়ে বলছি, সেটা আমিও বলতাম যে পশ্চিম বাংলাদেশ হয়ে যেত, কিন্তু আমি নতুন ভাবে সেটার একটু রেকটিফাই করে বলতে বাধ্য হচ্ছি আজকে যে হয়তো তার থেকেও বেশি কিছু হতো। আলাদা আলাদা একটা গ্রাম শহর বোধহয় আলাদা আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করে দিতে পারত, কারণ সম্পদের পরিমাণ, অস্ত্রের পরিমাণ এবং আর যা কিছু সমাজের অবৈধ জিনিস হয় তার পরিমাণটা অতটাই শক্তিশালী হয়ে গেছিল সেগুলো। আজও কিন্তু এই 2 মাস হয়েছে, এই 2 মাসেও অনেক পালিয়েছে, অনেক শুদ্ধিকরণ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সত্ত্বেও বাগান থেকে অস্ত্র বেরিয়ে পড়ছে, এখনো বেরোচ্ছে, এখনো মাটি থেকে টাকা বেরোচ্ছে, গুদাম ঘর থেকে অবৈধ জিনিসপত্র বেরোচ্ছে, ত্রাণ সামগ্রী বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে। সেটা সরাতে পারেনি, কারণ ভাবতেই পারেনি যে এরকমটা হতে পারে। কোথায় সরাবে? বান্ডিল বান্ডিল টাকা কোথায় কোথায় পোঁতা আছে, নিজেই হয়তো ভুলে গেছে,
এরকমটাও হয়তো থাকতে পারে। এখন এই সমস্ত কিছুর সমাধান কিন্তু আসছে। মানুষ ভেবেছিল যে ওরকম কিছু হয় না, তা এত কিছু এমন এমন ঘটনা ঘটছে। ওই আগের এপিসোডে বললাম না যে মানুষ এই আমাদের পশ্চিমবঙ্গে বুলডোজার কি অবৈধ নির্মাণ সত্যিই ভাঙার হতে পারে, এই ব্যাপারগুলো বিশ্বাস করতে পারেনি। এখন সেগুলো চোখের সামনে দেখছে। মানুষ বিশ্বাসই করতে পারেনি 4 তারিখে পরিবর্তন হতে পারে। যারা বিশ্বাসই করতে পারেনি তারা সবচেয়ে বড় মুশকিলে পড়েছে। এবার কি হবে? কারণ কেউ নিচ্ছে না, বিজেপি নেবে না। হাজার হাজার চেষ্টা করতে থাকতে পারে তারা, এবং ভাবতে পারে এই তো আমি বিজেপি হয়ে গেছি, এই আমি গেরুয়া হয়ে গেছি। কিন্তু এটা তাদের ভাবনা, সন্তুষ্টি, এবং কিছু কিছু মানুষজন যে তাদের সেই কাজে সহায়তা করছে না তাও নয়, সেটাও আবার তাদের সন্তুষ্টি। রাজ্য সভাপতি বিজেপি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি তো বারবার বলেছেন, এবং এই গত দুদিন ধরে সেটা আরো কড়া ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় সেটা জানিয়ে দিয়েছেন যে কেউ কিন্তু ছাড় পাবেন এবং নিজ দায়িত্বে। সেটা যদি এমনকি কোনো বিধায়কও হয় তাকেও কিন্তু সাসপেন্ড করা হতে পারে। কাজেই এই সামাজিক সমস্যাটা থিতু হতে কিছুদিন সময় লাগবে, স্বাভাবিক একটি সুন্দর সমাজ হতে কিছুদিন সময় লাগবে, এ কথা সত্য। কিন্তু তা বলে এই পাশাপাশি যে শুদ্ধিকরণ সরকার করছে সেটা থেমে থাকবে না। আর এই আইনগুলো বইয়ের পাতায় গোছানো থাকবে, পাশ হয়ে গেল এইভাবে থেকে গেল, এটা ভাবার কোনো কারণ নেই। আইন এবার আইনের পথেই চলবে। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। নির্দিষ্ট নির্দিষ্ট সামাজিক সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরি, এবং যে যে কথাগুলো বলি গত অতীতেও আপনারা দেখেছেন সূত্র মারফত যেগুলো বলি সেগুলো অনেকবার ক্রস চেক করবার পরে আপনাদের সামনে তুলে ধরি। ওই সূত্র মারফত একটা আসলো আর বলে দিলাম, এরকমটা আমরা অন্তত করি না। কাজেই আপনারা একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, রাষ্ট্রবাদের সমর্থন করুন, এবং দেশ ও মাতৃকার যাতে ভালো হয় সেই প্রচেষ্টায় আপনাদের মতামত লিখুন। লিখে একটু শেয়ার করুন এই এপিসোডটার সাথে, যাতে আপনার মতামত, আপনার পরামর্শ সকলের চোখে পড়ে। আপনারা একটু নোটিফিকেশন অন রাখুন, যাতে এই এপিসোডগুলোর কখন হচ্ছে সেটা আপনারা জানতে পারেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।